সদ্য জন্মানো নবজাতক যমজ বাচ্চা চুরি করে পালিয়ে যাচ্ছে তুরাগ। তুরাগের পেছনে হাসপাতালের সিকিউরিটি আর সালামের গুন্ডারা ধাওয়া করেছে। কোন রকম যমজ বাচ্চা দুটো নিয়ে দৌড়াচ্ছে তুরাগ। এখন তাকে বাঁচতে হবে, না হলে যে কোনো মুহূর্তে তাকে সালামের গুন্ডাগুলো মেরে ফেলতে পারে। তাই লুকানোর জন্য কোনো জায়গা খুঁজতেছে। কোন রকম একটা লুকানোর জায়গা খুঁজে পেয়েছে তুরাগ, কিন্তু বাচ্চা দুটো আর কান্না করতেছে না। বাবু সোনারা কথা বলো। এই তো বাবাই সাথে আছে তোমাদের। কথা বলো সোনা, একটু কান্না করো। দুটো বাচ্চার গালে শরীরে হালকা করে নাড়তেছে তুরাগ, কিন্তু তবুও তারা কান্না করতেছে না। ভয়ে তুরাগের গলা পর্যন্ত শুকিয়ে গেল। কোন রকম শরীরের ডাক্তারি পোশাক, মুখের মাস্ক, মাথার ক্যাপ খুলে রাখলো তুরাগ। আল্লাহ, আমার প্রাণের বিনিময়ে আমার সন্তান দুটোর প্রাণ ভিক্ষা দাও। ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল। এক দু ফোঁটা বৃষ্টির পানি বাচ্চা দুটোর শরীরে পড়া মাত্রই আবারও কেঁদে উঠল। এবার তুরাগের দেহে প্রাণ ফিরে আসলো। কোন রকম বাচ্চা দুটোকে ঢেকে নিয়ে সেখান থেকে চলে গেল। এই শহরে থাকলে বাচ্চা সহ তুরাগের প্রাণ চলে যাবে। তাই তুরাগ দ্রুত স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। স্টেশনে গিয়ে দেখে স্টেশন প্রায় ফাঁকা। রাত বাজে দুটো, মানুষ নেই বললেই চলে। কি একটা ভুতুরে অবস্থা। তবুও একটু সামনে এগিয়ে গেল। গিয়ে দেখে কিছু ছিনতাইকারী একজন বয়স্ক মহিলা, একজন পুরুষ আর একজন মহিলাকে ধরেছে। তুরাগ তার শিশু বাচ্চা দুটোকে প্ল্যাটফর্মের এক জায়গায় শুয়ে রেখে আশেপাশে লাঠি খুঁজতে লাগলো। কোন রকম একটা লাঠি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো। দুটো পুরুষ মানুষ কি অস্ত্রের সামনে এতগুলো ছিনতাইকারীর সাথে পারে? ঠিক সেই সময় তুরাগ বলতেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। ছিনতাইকারীগুলো যখন পুলিশের কথা শুনলো তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তুরাগের অনেক জায়গায় হালকা করে কেটে গেছে। বয়স্ক মহিলা তুরাগের সেসব জায়গায় নিজের শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিল। বয়স্ক মহিলার নাম জয়তুন কৃষ্ণা, পুরুষটার নাম আসলাম আর তার বউয়ের নাম মারিয়াম। মারিয়ামের চিকিৎসা করানোর জন্য তারা শহরে এসেছিল। আসলে মারিয়ামের বাচ্চা হয়েছে আজ 1 মাস, কিন্তু তার বাচ্চা জন্মের সময় মারা গেছে। বাবা, তুমি কি আমরা জানি না, ভগবান মনে হয় আমাদেরকে বাঁচাতে তোমাকে পাঠিয়েছিল। ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের প্রাণ, আমাদের টাকা পয়সা আর আমার স্ত্রীর গহনা বাঁচানোর জন্য। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না ভাই। আর আপনি কিন্তু নাকি খালা? হ্যাঁ বাবা, আমি হিন্দু। আসলে আসলাম আর আমার বাড়ি এক জায়গায়। ওর বউয়ের বাচ্চা হওয়ার সময় বাচ্চা মারা যায়, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে থেকে মরিয়মের পেটে খুব ব্যথা করে। আমার স্বামীর বন্ধু ডাক্তার, তাই ওদেরকে নিয়ে এসেছিলাম। ও, খুব দুঃখের বিষয়। তা হাসপাতালে না থেকে রেল স্টেশনে কেন আপনারা? ডাক্তার দেখানো শেষ ভাই। আমাদের বাড়ি গ্রামে অনেক দূরে। বাড়ি যাব বাস কোথায় থেকে জানি না, তাই সারাদিন ঘুরে এই স্টেশনে এসেছি। ট্রেন আসবে 2টা 30 মিনিটে। এমন সময় তুরাগের বাচ্চা দুটোকে কেঁদে উঠল। তুরাগ দৌড়ে তাদের কাছে গেল। তুরাগের সাথে সাথে ওনারাও গেল। তারা তো বাচ্চা দুটো দেখে অবাক, আর তুরাগের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে তুরাগ বলতেছে, আসলে এরা আমার সন্তান। ওর মা, নানা, মামা আর তাদের গুন্ডারা আমার বাচ্চা দুটোকে মেরে ফেলতে চায়। তাই ওদেরকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে পালিয়ে এসেছি। এই শহরে থাকলে আমি আর আমার বাচ্চারা মরে যাবে। ওরা কেউ বাঁচতে দিবে না। তাই স্টেশনে এসেছি, যে কোনো একটা ট্রেনে চলে যাব। বাবা, যদি তোমার যাওয়ার জায়গা না থাকে তাহলে আমাদের সাথে আমাদের গ্রামে যেতে পারো। দরকার হলে আমার সন্তান হয়ে আমার জায়গায় ঘর তুলে থেকো। তোমার চোখ মুখ চেহারা বলতেছে তুমি সত্যি বলতেছো, আর তোমার চেহারার ভয়ের চাপ দেখতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, কাকি ঠিক কথাই বলেছেন ভাই। তুমি আমাদের জীবন বাঁচালে, আর তোমার এতটুকু করতেই পারি। আপনারা এত ভালো মানুষ, আর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে? বাবা, আর কেঁদো না তো, বাচ্চা দুটো কাঁদতেছে। তোমার নাম তো বলে না। আর কি এমন ঘটনা যে বাচ্চাকে মারতে চায় আর তোমাকেও মারতে চায়? আমার নাম তুরাগ, আর ওদের মায়ের নাম সাফা। ভালোবেসে বিয়ে করেছিলাম, মিথ্যা অপবাদে জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় শুনলাম আমার সন্তান হবে, কিন্তু আমার শ্বশুর আর শালা আমার সন্তানকে মারতে চায়।
তখন জেলের এক পুলিশ আমাকে সাহায্য করে, আর আমি ডাক্তার বেশে হাসপাতালে গিয়ে বাচ্চা চুরি করে নিয়ে পালিয়ে আসি। কিন্তু ওরা কেউ চিনতে পারে নাই কে চুরি করেছে। আরও অনেক কাহিনী আছে, সেসব না হয় পরে বলবো। সবাই শুনে তো অবাক, আর বাচ্চা দুটো কান্না করেই যাচ্ছে, কারণ তারা তো ছোট, তাদের তো দুধের দরকার, আর এত রাতে বা তোরা দুধ কোথায় পাবে? মারিয়াম বারবার তার স্বামীকে ইশারায় চুপি চুপি বলতেছে বাচ্চা দুটোকে তার কাছে দিতে। এমন সময় ট্রেন আসলেই সবাই ট্রেনে উঠে পড়ল। লাজ লজ্জা ভুলে মারিয়াম নিচেই বলতেছে, তুরাগ ভাই, বাচ্চা দুটোকে আমাকে দেন, আমি ওদেরকে আমার বুকের দুধ দিতেছি, তাহলে ওরা চুপ হবে। হ্যাঁ তুরাগ ভাই, আপনার ভাবিকে দেন। আমাদের সন্তান তো জন্মের সময় মারা গেল, তাই আপনার সন্তানকে আমার বউ না হয় নিজের মতো করে লালন পালন করবে। বাবা ভয় পেও না, কোনো চিন্তা নেই, আমাদেরকে বিশ্বাস করতে পারো তুমি। তাছাড়া ছোট শিশু, তাদেরও তো খেতে দিতে হবে, এভাবে কতক্ষণ না খেয়ে থাকবে? তোরা কিনাদের যতই দেখতেছে, যতই কথা বলতেছে, ততই অবাক হচ্ছে। এমন মানুষও কি দুনিয়ায় আছে? মারিয়াম বাচ্চা দুটোকে নিয়ে সবার থেকে একটু আড়াল হয়ে দুধ খাওয়াতে লাগলো। কি কাণ্ড, বাচ্চা দুটো চুপ হয়ে গেল। এবার একটু শান্তি পেল তোরা। আপনাদের পরিচয় তো দিলেন না। বাবা, আমার স্বামী মাস্টার ছিল, কিন্তু আজ 5 বছর হয় পরলোক গমন করেছে। দুটো ছেলে ছিল, কিন্তু তারা আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার স্বামীর সব কৃষি জমি তারা নিয়ে নিয়েছে আর অন্য মানুষকে বর্গায় দিয়েছে। তারা দুজনেই চাকরি করে, কিন্তু আমাকে ভাত কাপড় দেয় না, কোনো খোঁজ খবরও নেয় না। তাহলে আপনি চলেন কেমন করে খালা? আর আমাকে যে বললেন আপনার জমিতে আমি ঘর করে থাকবো। আমি ভিক্ষা করে চলি বাবা, আর আসলামের বাড়ির সাথে আমার স্বামী আমার নামে 3 শতক জমি রেখে যায়। দুনিয়াটা সত্যি অন্যরকম, কেউ সুখ খোঁজে, কেউ সুখ নষ্ট করে। আসলাম ভাই, আপনি আপনার কথা তো বললেন না। ভাই, আমি কৃষিকাজ করি আর মাঝে মাঝে সাইডে কাজে যাই, মানে রাজমিস্ত্রির কাজ করে চলি। আমার বাবা মা নেই, ছোট একটা বোন আছে, আর আমার একটা 4 বছরের ছেলে আছে। আপনার বাবা বাড়িতে সেলাইয়ের কাজ করে। এতে করে আপনাদের কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন, বরং দুজনকে ভালোবেসে খুব সুখে আছি। কিন্তু হঠাৎ বাচ্চাটা নষ্ট হলো, তাই একটু আপনার ভাবির মনটা খারাপ। একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো তুরাগ ভাই? বলেন, রাগ করব কেন আমি? তোমাকে দেখে তো মনে হয় বয়স অনেক কম, আর তোমার কথা শুনে মনে হয় শিক্ষিত বড় ঘরের সন্তান তুমি। হ্যাঁ, আমার বয়স কম, আমার পড়াশোনা এখনো চলতেছে। আসলে ওর মায়ের সাথে পরিচয় হওয়ার পর থেকে সব এলোমেলো হয়ে গেছে। আপনি আমার নাম ধরেই ডাকবেন, আসলাম ভাই। সারা রাত তারা কেউই আর ঘুমায়নি। বাচ্চা দুটো নিচের কাছে রেখেছিল মারিয়াম। যতবার কান্না করেছে ততবারই তার বুকের দুধ পান করিয়েছে। আরো নানা রকম কথাবার্তা বলতে বলতে তারা তাদের গন্তব্যে আসে। সেখান থেকে আবার অন্য গাড়িতে করে তাদের এলাকায় আসে। তৃষ্ণা তুরাগ আর তার সন্তানকে নিয়ে তার বাড়িতে যেতে বললেন। আসলাম বলল তার কাছে থাকুক, তাছাড়া বাচ্চারা বারবার খায়, তখন সমস্যা হবে। আসলাম তুরাগকে নিয়ে তার বাড়িতে ঢোকে। তুরাগ, আপাতত যতদিন তোমার ঘর হচ্ছে না ততদিন এই ঘরে থাকবে। তুরাগ ভাই, বাচ্চা দুটো আমার কাছে থাকুক, ওরা তো ছোট, আপনিও তো ওদের সামলাতে পারবেন না। কিন্তু আমি যে ওদেরকে ছাড়া থাকতে পারবো না। শোনো ভাই, যখন সময় পাবে নিবে, কিন্তু ওরা ছোট, বারবার খাওয়াতে হয়, তুমি তো আর খাওয়াতে পারবে না। তুরাগ, তোমার ভাবি তোমার সন্তান দুটো পেয়ে দেখো কতটা ভালো হয়ে গেছে, তাই বলছিলাম কি। আচ্ছা ভাই, কোনো সমস্যা নাই। আপনাদের এই ত্যাগ আর ঋণের কথা কোনো দিন ভুলব না। আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ একদিন আপনাদের উপকার আমিও করব। এর মাঝে আসলামের বোন আনিসা আর ছেলে আব্দুল্লাহ আসে। আনিসা তো তাদের বাড়িতে নতুন মানুষ দেখে অবাক। একবার তুরাগের দিকে, একবার তার ভাইয়ের দিকে তাকায়। ও, তুই এসেছিস? এ হলো তুরাগ, এখন থেকে এখানেই থাকবে। তুরাগ, এটা আমার বোন আনহিসা, কলেজে পড়ে, যার কথা আসার সময় বলেছিলাম।
কিন্তু ভাবি, কোলে বাচ্চা কার, আর এনেই বা কেন এখানে থাকবে? তোর ভাবির কোলের বাচ্চা দুটো তুরাগের। আর অনেক কথা আছে, পরে ধীরে ধীরে সব জানতে পারবি, বুঝলি? এই ঘরটা পরিষ্কার করে দে। তোরা কয়টা দিন এই ঘরে থাকবি। ঘর পরিষ্কার হলে রান্না করা শুরু করিস, কেমন? আনিসা অবাক, এত অল্প বয়সে তুরাগের দুটো বাচ্চা। বারবার কেমন কেমন করে তুরাগের দিকে তাকাচ্ছে সে। আনিসার তাকানো দেখে তুরাগ অবাক হচ্ছে। আনিসা তার দিকে কেন এমন করে তাকাচ্ছে? ওভাবে সারাটা দিন কেটে গেল। আসলাম ভাই, আসলে বলছিলাম কি খালা, খালা তো বলল তার জায়গায় ঘর তোলার জন্য। সত্যি বলতে ভাই, হাতে তো তেমন টাকা নেই। কিছুদিন কাজ করি, তারপর না হয় ঘর তুলে দেব। আসলাম, আমিও আপনার সাথে কাজ করব। আমি বসে বসে খেতে পারবো না, আর আপনার অভাবের সংসারে চাপ বাড়াতে দিতে পারি না। আপনি আর ভাবি অনেক করতেছেন আমার জন্য। আমি না হয় কাজ করে নিজের ঘর নিজের টাকায় তৈরি করব। শহরের ছেলে তুমি, কৃষি কাজ তো করতে পারবে না। ঠিক আছে, কাল থেকে রাজমিস্ত্রি কাজে নিয়ে যাব, হেল্পার হিসেবে কাজ করবে। আপনাকে ধন্যবাদ ভাই, সত্যি আপনি বড় মনের মানুষ। কি যে বলো না ভাই, আমাকে আবার ধন্যবাদ। এসো বসো তো, রাতের খাবার ঠান্ডা হলো, খাওয়া শুরু করো। এইভাবে আসলামের সাথে প্রায় 2 মাস কাজ করার পর তৃষ্ণাকে সাথে নিয়ে তার জায়গায় তুরাগ নতুন ঘর তুলল। প্রথমে এলাকার মানুষ তুরাগ সম্পর্কে নানান রকম কথা বলতো। যখন আস্তে আস্তে সবার সাথে মেশা শুরু করলো, সবার কথা শোনা শুরু করলো, সবার কাজে সাহায্য করতে লাগলো, তখন সবাই তুরাগকে তাদের একজন মনে করা শুরু করে দিল। খালা, একটা কথা বলবো, রাখবেন? কি কথা বাবা? আপনি আর ভিক্ষা করবেন না খালা। আমি তো কাজ করি, এখন থেকে না হয় আমার খাবেন। দেখো ছেলের কাণ্ড, বলে কি? তুমি মনে করেছো তোমার কাকার ভাই ভাতিজারা আমাকে বলে নাই তাদের সংসারে থাকতে খেতে? যেখানে নিজের সন্তানই আমাকে পুষে না, সেখানে অন্যের বোঝা হতে চাই না। যতদিন বাঁচবো এভাবে ভিক্ষা করে খেয়ে বাঁচবো। খালা, তারপরেও এটা কেমন হয়ে যায়? না বাবা তুরাগ, ভগবান কপালে যা রেখেছে তাই হবে। আমাকে আর জোর করবে না তুমি। তুরাগ বুঝে গেল নিজের আত্মসম্মান নিয়ে কৃষ্ণা বাঁচতে চায়। এখানে এসে শুনেছে তুরাগ কৃষ্ণার স্বামীর পেনশনের টাকাটাও তার 2 ছেলে খেয়ে নেয়, তাই তো বাধ্য হয়ে ভিক্ষা করে চলাই সে। তুরাগের ঘর তৈরি হয়েছে, সে ঘরে কিছু আসবাবপত্র এনেছে। এখন থেকে তুরাগ এখানেই থাকবে। ভাবি, আসলাম ভাই বলছিলাম কি, এখন থেকে বাচ্চা দুটো রাতে আমার সাথে থাকুক, দিনে না হয় আপনার কাছে থাকবে। রাতে যদি কান্না করে, তখন বাচ্চা দুটোকে কে খাওয়াবে? বাজার থেকে গরুর দুধ কিনে আনবো, তা গরম করে ফিডারে খাওয়াবো। তাতে করে ভাবির কষ্ট একটু কম হবে ভাই। কিন্তু তুমি যে আলাদা থাকতে চাচ্ছ, খেতে চাচ্ছ, তোমার সব করতে তো কষ্ট হবে। আর তোমার এসব রান্না করাই কোনো অভ্যাস নেই। ভাইয়া ভাবি, যদি কিছু মনে না করো, ওনাকে রেঁধে বেড়ে আমি খাওয়াবো। পড়াশোনা ছাড়া তো আমার কোনো কাজ নেই। যাই হোক, এটার একটা ব্যবস্থা হয়ে গেল তাহলে। আসলাম ভাই, বর্ষায় তো রাজমিস্ত্রির কাজ অনেক সময় হয় না। যদি আপনার সাথে কৃষিকাজ করতে নিয়ে যেতেন তাহলে সমস্যা হতো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, কোনো চিন্তা করো না। তোমাকে আমি সব কাজ শিখিয়ে দেব, যাতে বাচ্চা দুটোকে মানুষ করতে পারো তুমি। এভাবে দিনের পর দিন পার হতে লাগলো। আনিসা তুরাগ আর ওর বাচ্চার সব কাজ করে দেয়। আনিসা দিন দিন তুরাগের ওপর দুর্বল হয়ে যাচ্ছে। মানে আনিসা তুরাগকে পছন্দ করা শুরু করেছে। তুরাগ যখন বাড়িতে থাকে না, তখন আনিসা বাচ্চা দুটোকে বলে, আমি তোদের দুজনের মা হই। বাচ্চাগুলো এখন মারিয়ামের কাছে না, আনিসার কাছে থাকে। আপনি এখন আপনার বাড়িতে যান, রাত হয়েছে, আমি এদেরকে দেখে নিতে পারবো। এই তো, বাড়ির যে কোনো সময় তো যেতে পারবো। রাত হয়েছে তো কি হয়েছে, দেখতেছেন না বাচ্চাগুলো আপনার কাছে যেতে চাচ্ছে না? আপনি বিছানায় শুয়ে দেন, দেখবেন এমনি থাকবে। আনিসার রাগ দেখে তুরাগ আর কোনো কিছুই বললো না। তুরাগ প্রতিদিন কৃষ্ণার সাথে দেখা করে খোঁজ খবর রাখে। পুরো এলাকায় ওই একটাই হিন্দু পাড়া। দুর্গাপূজা হবে তো হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের পাড়ায় ঘর প্রতি চাঁদা তুলে দুর্গাপূজার আয়োজন করে। সবার কাছ থেকে চাঁদার টাকা নিয়েও কৃষ্ণার কাছ থেকে গ্রাম প্রধান নেয়নি।
এর জন্য কৃষ্ণা গ্রাম প্রধানের কাছে গেল তুরাগকে নিয়ে। দুর্গা মা কি আপনাদের একারই প্রধান সাহেব? দুর্গা মা কি আমার না? আমার স্বামী বেঁচে থাকতে কি চাঁদা দিত না? তাহলে সবার চাঁদা নিলেন, আমার কেন নিলেন না? বৌদি, আপনি নিজে অন্যের কাছে নিয়ে খান, আপনাকে কেমনে বলি? আমি যাই করে খাই না কেন সেটা আমার ব্যাপার। বছর ঘরে দুর্গা মা এবার ঘোড়ায় চড়ে আসবেন, তাই আমিও চাঁদা দিব। এই নেন আমার ভাগের 500 টাকা। তুরাগ অবাক হয়ে গেল কৃষ্ণার এমন ঘটনা দেখে। নিজের ধর্মের প্রতি সে কতটা পাগল। সবার মতো তিনিও তার ধর্মের ভাগীদার হতে চায়। নিজে তো চলে ভিক্ষা করে, কিন্তু দেখেন দুর্গাপূজার চাঁদাটাও দিল। এভাবে প্রায় 5 বছর চলে গেল। তুরাগ এখন ওই এলাকার একজন হয়ে গেছে। তুরাগের যমজ বাচ্চা দুটোর একটা ছেলে একটা মেয়ে। তাদের নাম তুরাগ আর আনিশা দুজনে রেখেছে আরুষ আর শিচুতি। হঠাৎ করে একদিন জয়তুন কৃষ্ণা খুব অসুস্থ হয়েছে। তাকে অনেক ডাক্তার দেখানো হয়, তার ছেলেদের খবর দেওয়া হয়, কিন্তু তারা আসে না। জয়তুন কৃষ্ণার সেবা যত্ন করে আনিসার তুরাগ বিছানা মানুষ সমান হয়ে আছে। বাঁচবে কিনা সেটা বলা মুশকিল। তো সেদিন আসলাম, মারিয়াম, তুরাগ, তার ছেলে মেয়ে এবং আনিসা সহ আরো অনেকে যায় কৃষ্ণার কাছে দেখা করার জন্য। এরপর যাব। খালা, কেমন আছো তুমি? এখন শরীর কেমন আছে? এই তো বাবা, আছি কোনো রকম। আমার মনে হয় এবার বাঁচবো না। ছেলে দুটোকে দেখার ভীষণ ইচ্ছে করতেছে। কাকি, তোমার কিচ্ছু হবে না, দেখবে তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। তোমার ছেলেদের খবর পাঠিয়েছি, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। কি কপাল আমার, নিজের পেটের ছেলে আমার মরণের সময় পাশে থাকতেছে না। খালা, ওরা নেই তো কি হয়েছে, আমরা তো আছি। দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, তোমার কোনো কিছু হবে না। সব ভগবানের ইচ্ছা বাবা। তুরাগ আজ খুব জানতে ইচ্ছে করতেছে তোমার সাথে ঘটে যাওয়া ঘটনা। কি হয়েছিল তোমার সাথে? আর কেনই বা জেলে গেলে? আর কেনই বা তোমার সন্তানকে তোমার চুরি করা লাগলো? আজকে না করো না তোরা, কাকের শেষ ইচ্ছাটা না হয় তুমি পূরণ করে দাও। আচ্ছা বলতেছি আমি, তাহলে শোনেন সবাই। অতীত বড়লোক বাবার মেয়ে সাফা, যার মনে কোনো দয়া মায়া বলতে নেই। বাবা বড় রাজনীতিক নেতা হওয়ার কারণে সাফা আরো বেপরোয়া। সাফার আরো দুটো ভাই আর একটা বোন আছে। সাফা সবার ছোট হওয়ার কারণে আর সবার আদর পেতে পেতে পুরোই ছেলেদের মতো হয়ে গেছে। বাইক নিয়ে ঘুরে, সাথে আরো 8 থেকে 10টা বাইক থাকে। গুন্ডা টাইপের ছেলে মেয়ে নিয়ে দাপিয়ে চড়ে পুরো এলাকা। কারো সাধ্য নেই সাফাকে দমাবে, কারণ তার বাবার ক্ষমতা। ভাইরা একজন একজন বড় মাপের মাফিয়া চাঁদাবাজ, আর বোনের জামাই ডিসি হওয়াতে তার কোনো ভয় নেই। তো প্রতিদিনের মতো আজকেও সাফা তার সাঙ্গপাঙ্গ নিয়ে বের হয়েছে। প্রত্যেকটা দোকানে চাঁদা তুলতেছে। যারা চাঁদা দিতেছে না তাদেরকে ধরে তার সাথে থাকা লোকেরা দোকান থেকে বের করে ইচ্ছে মতো মারতেছে। তা দেখে সাফা বাইকে বসে বাইকের হ্যান্ডের ওপর দুপা তুলে হাসতেছে আর হাততালি দিতেছে। সবাই ভালো করে কান খুলে শুনে রাখো, এই পুরো শহরের অর্ধেক আমার বাপ ভাইয়ের কথায় চলে। আমার বাবা কি কি করতে পারে তা তো সবার জানা। আর আমার ভাইদের কথা নাই বা বললাম। এরপর যে চাঁদা দিতে না চাইবে তার অবস্থা এর চেয়েও খারাপ হবে। সাফার কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলল। কেউ কিছু বললেও তাকে তুলে নিয়ে গিয়ে খুন পর্যন্ত করতে পারে। যারা এই সাফার পরিবারের বিপক্ষে গিয়েছে, হয় তারা মরেছে, না হয় নিঃস্ব হয়ে শহর ছাড়া হয়েছে। সাফার সাথে থাকে তার দুজন বিশ্বস্ত, একজন হলো কবির আর আরেকজন হলো মাহি। সাফা আপু, আমার মনে হয় না আর কেউ আপনার সাথে এমন করবে। যদি এরকম কেউ করে এরপর আর শুধু মার না, হাত পা ভেঙে পঙ্গু করে রাখবি তোরা। আপামনি, আপনি যা বলবেন তাই হবে। মাহি, আজকে কত চাঁদা উঠছে সব মিলিয়ে? আপু, তা হবে প্রায় 10 লাখ টাকার মতো। এত টাকা তো গুনি নাই, আন্দাজে বললাম আর কি। কি বলিস, এত কম এখনো? কোথাও কোথাও যাওয়া বাকি আছে। আপু, খান সাহেবের ওখানে যাওয়ার বাকি আছে। শালা খান তো চাঁদা দিতে চায় না। তার অনেক বড় বড় নেতা মন্ত্রীর সাথে হাত তো। হ্যাঁ আপামনি, বড় ভাইজান ছোট ভাইজানও তার কাছ থেকে কোনোদিন চাঁদা নিতে পারে নাই। সারা এত মানুষ কি আর বলবো, তার কথা সবাই শুনে। খান কি আমাদের এরিয়ার মধ্যে নাকি আমাদের এরিয়ার বাহিরের? আমাদের এরিয়ার আপামনি। তাহলে এখন খানের কোম্পানি যাব, সবাই চল।
কিন্তু আপামনি যদি আপনাকেও চাঁদা না দেয় তখন আর যদি কোনো কিছু করি? এই এরিয়ার ভেতরে এমন কোনো বাপের বেটার জন্ম হয় নাই যে সাফার কথার অবাধ্য হবে এবং সাফাকে চাঁদা দিবে না। যদি চাঁদা না হয় পুরো অফিসে তার আগুন লাগিয়ে দিব আমি। তোর হকি স্টিক, চাইনিজ ছোড়া আর আমার বন্দুকটা নিয়ে নিস তো। হ্যাঁ, সব নেওয়া আছে আপা। তাহলে আর দেরি কেন? এবার তাহলে চলো খানের ওখানে যাব। সবাই বাইক নিয়ে যাওয়া শুরু করে দিল। রাস্তায় যারা দেখতেছে সাফা তার দলবল নিয়ে যাচ্ছে, সবাই রাস্তা ছেড়ে দিয়ে সাইডে চলে যাচ্ছে। যাওয়ার পথে কত ফুচকার দোকান, কত ঠান্ডা পানির দোকান, ফুটপাতে থাকা ঝালমুড়ির দোকান সব নষ্ট করে দিয়ে যাচ্ছে। সবাই খুব মজা পাচ্ছে এসব গরিব মানুষের রিজিকের পথ নষ্ট করে দিয়ে। কিছু সময় পর সাফা খানের অফিসে ঢুকে গেল। সাফাকে দেখে অফিসে সবাই খুব ভয় পেয়ে গেল। অফিসে ঢুকে এক স্টাফকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিয়ে সেই চেয়ারে সাফা বসল। কবির, যা খানকে তার কেবিন থেকে ডেকে নিয়ে আয়। আর যদি আসতে না চায় তো কলার ধরে টেনে নিয়ে আসবি। কবিরের সাথে আরো দুজন যা। সাফার কথা মতো কবির আরো দুজনকে নিয়ে খানের কেবিনে গেল। খান তাদেরকে দেখে অবাক হলো, কারণ খান কিছু বিদেশি বায়ারের সাথে বসে ডিল করতেছিল। সাফার লোক খানকে বাহিরে আসতে বললে খান প্রথমে মানা করে, পরে কবির খানের কলার ধরে বাহিরে নিয়ে আসে। এই তোমরা কারা? আর আমাকে এভাবে কলার ধরে বাইরে নিয়ে আসার মানে কি? কি রে খান, তোর নাকি অনেক চর্বি, তুই নাকি আমার বাপ ভাইকে চাঁদা দিস না। তা আজকে তোর চর্বি গলাতে এসেছি আমি। কি সব বাজে কথা বলতেছো তোমরা? তোমার বাপ ভাইকে আর কিসের চাঁদার কথা বলতেছো তুমি? ওলে বাবা, কি নাদান শিশু, বুড়ো তো হয়েছিস, মাথায় কি কোনো বুদ্ধি নাই? আমার নাম হলো সোহেল তালুকদার, আমার ভাইয়ের নাম সাইফ তালুকদার, আর ছোট ভাইয়ের নাম সাজিদ তালুকদার, আর আমার নাম সাফা তালুকদার। ও, ওই নোংরা নেতা সোহেল তালুকদারের মেয়ে তুমি? তাই তো বলি, এত অভদ্র আর এত খারাপ ছেলে মেয়ে আমার অফিসে কি করে? ওই খান, মুখে লাগাম দিয়ে কথা বল। আমার বাবাকে নিয়ে আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। যারা ভালো তাদেরকে ভালো বলি আমি, আর যারা সমাজের কীট তাদেরকে খারাপ বলি আমি। খান, তুই কিন্তু খুব বেশিই কথা বলিস। আমার বাবার কথা এই শহরের অর্ধেক চলে, আর আমার বাবার এরিয়া থেকে তুই চাঁদা দিস না। আজকে তোর কলিজাটা মেপে দেখবো আমি। বল, চাঁদা দিবি কি না? আমি গরিব অসহায় মানুষকে ভিক্ষা দিয়ে দান করি, কোনো অভদ্র অসভ্য মেয়েকে চাঁদা দিই না। কি, আমরা ভিখারি আর আমি অভদ্র অসভ্য? এই তোরা দাঁড়িয়ে কি দেখতেছিস? অফিসের সব কিছু ভেঙে ফেল। আজকে দেখবো খানের কোন বাপ মন্ত্রী আর নেতা খানকে বাঁচায়। কবির আর মাহি সাফার কথা মতো খানের অফিসে তাণ্ডব শুরু করে দিল। অফিসের সব স্টাফ ভয়ে কাঁপতে লাগলো। কম্পিউটার, কাগজপত্র, চেয়ার টেবিল সব ভেঙে ফেলা শুরু করে দিয়েছে। কাগজগুলো বাতাসে উড়ে যেখানে সেখানে পড়তেছে। খান আর সহ্য করতে না পেরে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করতে যাবে তার আগেই সাফা ফোনটা কেড়ে নিল। আজকে তোর কোনো বাপকে ফোন করতে পারবি না। যতক্ষণ পর্যন্ত না চাঁদা দিবি ততক্ষণ পর্যন্ত তোর অফিসে এমন তাণ্ডব চলবে। যাই করো না কেন, একটা টাকাও দিব না তোমাকে। এরকম হাজারো চেয়ার টেবিল, কম্পিউটার, কাগজপত্র গেলেও কোনো চায় আসে না। নাম ঠিক, আবার নতুন আনতে পারবো। বাহ, ভালো কথা তো মনে করে দিলি তুই। এই মাহি, আমার বন্দুকটা দে তো। এই কবির, চাইনিজ ছোড়াগুলো বের কর। সাফা সেখানে থাকা অফিসের এক স্টাফের মাথায় বন্দুক ঠেকালো। কবির আর বাকি লোকগুলো হাতের কাছে যাকে পেয়েছে তার গলায় ছোড়া ধরেছে। এইসব দেখে খান আর তার অফিসের স্টাফগুলো ভয় পেয়ে গেল। কি খান, ভয় পাচ্ছিস? যদি চাঁদা না দিস তো এখানে একটা স্টাফও বাঁচবে না তোর। না, আমি তাও চাঁদা দিব না। কবির, শুরু কর। সাফার কথা শোনা মাত্রই কবির আর বাকি লোকগুলো সব স্টাফের হাত, শরীরের অংশ কাটা শুরু করলো। সবার শরীর থেকে রক্ত ছুটতেছে। এবার খান সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আর এদেরকে জখম করিও না। বলো কত টাকা চাঁদা চাই তোমার, আমি দিতেছি। এখন চাঁদা পেলে মন ভরবে না আমার। চাঁদার সাথে তোকে আরো একটা কাজ করতে হবে। এখন এই মুহূর্তে তোর কোটটাই শার্ট প্যান্ট খুলে নিজে গিয়ে 15 লক্ষ টাকা এনে হাঁটু গেড়ে বসে আমার কাছে মাফ চাইবি আর দিবি। আর এবার আমার কথা না শুনলে সবগুলোর জীবন নিয়ে নিব আমি। কোনো উপায় না পেয়ে আর সব স্টাফকে বাঁচাতে শরীর থেকে এক এক করে সব পোশাক খুলে ফেললো খান। লজ্জায় অফিসের সব স্টাফ চোখ বন্ধ করে ফেললো। এই সবাই চোখ খোল, না হলে এবার তোদের বসকে গুলি করে মেরে ফেলবো।
সবাই না চাইলেও বাধ্য হয়ে চোখ খোলা রাখল। সবার চোখে পানি, চাইলেও কেউ কিছু করতে পারছে না। খানের পরনে খালি ছোট্ট একটা প্যান্ট। খান নিজেই গেল তার কেবিন থেকে টাকা নিয়ে আসার জন্য। সাফা আপু, দেখছো চেহারায় বুড়ো সাপ থাকলেও শরীর কি রকম টাইট শালার। ঠিক কথা বলেছো। শালাকে ল্যাংটা না করলে বুঝতে পারতাম না শালা এখনো জোয়ান। শালা কতটা হারামি দেখেছিস? চেহারায় বুড়ার ছাপ, কিন্তু ভিতরে কি? শালা নিজেকে সৎ বলে, আর দেখ গোপনে কত কি করে, কত মেয়ে স্টাফের সাথে কি কি করে। এর মাঝে মাথা নিচু করে টাকা এনে হাঁটু গেড়ে সাফার সামনে বসে টাকাগুলো খান দিল। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। সাফার টাকা নেওয়ার আগে চেয়ারে বসে থেকে খানের থাইয়ের উপর তার এক পা তুলে দিল। খান আরো বেশি লজ্জা পেল। কিরে, এখন কেমন লাগতেছে? এরপর যদি কোনো রকম ভুল করিস, এর থেকেও খারাপ অবস্থা করে ছেড়ে দিব তোকে আমি। দেখেছেন আপামনি কেমন লজ্জা পেয়েছে খান। ইস, লজ্জায় কেমন লাল হয়ে গেছে খান। কবিরের কথা শুনে সাফার সব লোক হাসতে লাগলো। অফিসের সব স্টাফের চোখে জল। খানের মতো ভালো মানুষকে আজকে এমন অবস্থায় দেখবে সেটা কখনোই ভাবতে পারেনি স্টাফগুলো। সবাই মাথা নিচু করে কেঁদেই চলেছে। এই খানের পর আমার ভাই বা আমি আসলে যেন চাঁদার টাকাটা পাই, আর কোনো বাড়াবাড়ি করলে তোর এই ল্যাংটা করা ভিডিও নেটে ছেড়ে দিব। প্রতি মাসের টাকা যেন রেডি থাকে, মাথায় ঢুকিয়ে নে। সাফা আপু, এখানে আর থেকে কাজ নেই, চলো আর এক জায়গায় যেতে হবে আমাদের। সাফা তার লোক নিয়ে বের হয়ে গেল অন্য কারো কাছ থেকে চাঁদা তোলার জন্য। সাফা চলে যেতেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় খান। সব স্টাফগুলো কোনো রকম খানকে পোশাক পরিয়ে অফিসের গাড়িতে করে খানকে হাসপাতালে নিয়ে যায়। বাকি স্টাফগুলো ডাক্তারের কাছে যায়। অন্য স্টাফগুলো খানের বাসায় ফোন করে জানায় খান অসুস্থ হয়ে হাসপাতালে আছে। সাফা আজকে চাঁদা তোলা শেষ করে সেই টাকা নিয়ে বাসায় যায়। আরে আমার রাজকুমারী এসে গেছে। এই কোথায় আসিস? আমার রাজকন্যার জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। আহা ড্যাডি, কি শুরু করলে তুমি? আমার এখন বাসায় কিছুই খেতে মন চাচ্ছে না। হ্যাঁ, ঠিক ধরেছো ড্যাডি তুমি। এই যে দেখো, এখানে এই মাসের চাঁদার টাকা তুলে এনেছি। পুরো 30 লক্ষ টাকা আছে এখানে। 30 লক্ষ টাকা? এত চাঁদার টাকা কেমনে কি আমার প্রিন্সেস? আজকে ওই খানের কাছ থেকেও চাঁদা তুলেছি। শালা প্রথমে দিতে চাইনি, কিন্তু পরে তাকে বাধ্য করেছি। আর আজকে শালার এমন অবস্থা করেছি, সারা জীবন শালার মনে থাকবে। এই যে বড় গাদা সাহিব, ছোট ছাগল সাজিদ, দেখ আমার প্রিন্সেসের কাছ থেকে। সারা জীবন তো খানের কাছ থেকে খালি হাতে এসেছিস। ও ড্যাড, ভাইয়াদেরকে এইভাবে বলতেছো কেন? ভাইয়াদের দাপটে তো চলি আমি। তাছাড়া আমি যা যা করেছি ভাইয়ারা তো এইসব চিন্তাও করে নাই। না বলে উপায় আছে কোনো? ওরা তো ঠিক মতো কাজও করতে জানে না। ড্যাড, আমি খানের সাথে অনেক কিছুই করেছি। ভাইয়ারা তো এইসব করতো না। ওরা খালি মেরে ফেলতে জানে। আমি কি কি করেছি শুনবে? বাহ, এতদিনে কাজের মতো একটা কাজ করেছো তুমি প্রিন্সেস। যাও, এই 5 লক্ষ টাকা দিলাম। সবার যা মন চায় খাও, যা নিতে মন চায় নিয়ে নাও। ড্যাডি, আরো 5 লক্ষ বাড়িয়ে দাও। আচ্ছা ধরো, আরো 5 লক্ষ টাকা দিলাম। তোমাদের সবার যা মন চায় তাই করো তোমরা, কিন্তু বেশি রাত করে ফিরবে না বলে দিলাম। ঠিক আছে ড্যাডি। সাফা তার লোকদেরকে নিয়ে চলে গেল। তারা ডিস্কোতে গেল, সবাই মিলে ড্রিঙ্ক করলো, রাতের খাওয়া করলো, সবার বাইকে তেল ভরে নিল। অনেকে কেনাকাটা করতে চাইলে তাদেরকে টাকা দিল। তারপর সবাই মিলে মাতাল হয়ে ফিরতেছিল, কিন্তু হঠাৎ করে খানকে হাসপাতালে নিয়ে গেলে তার স্ত্রী সন্তান আসে। তারা জানতে পারে সোহেল তালুকদারের মেয়ে কি কি করেছে। তখন তারা বিষয়টা খানের ব্যবসায়ী পার্টনারের ও রাজনৈতিক নেতা বন্ধুকে সব জানায়। তখন সেই নেতা তার লোককে লাগিয়ে দেয় সাফাকে মারার জন্য। সাফা যখন তার দলবল নিয়ে মাতাল হয়ে যাচ্ছিল, ঠিক সেই নেতার লোকেরা রাস্তা আটকে দেয়। কবির, দেখতো এরা কারা আর আমাদের পথ কেন আটকালো? সাফা আপু, কবির আর বাকি লোকেরা তো চলে গেছে। আমি গিয়ে দেখতেছি ওরা কারা। মাহি তাদের কাছে যেতেই সেই অচেনা লোকেরা মাহিকে মারা শুরু করে দিল। সাফা এইসব দেখে আর বাইকে বসে থাকলো না। সেও বাইক থেকে নেমে সেই লোকগুলোর সাথে মারামারি শুরু করে। কিন্তু এক পর্যায়ে সাফার সবগুলো লোক মার খেয়ে রাস্তায় পড়ে রইল। সাফা তখন সে অচেনা লোকের হাতে বন্দী হয়ে গেল। এই তোরা আমাকে চিনিস না?
ছাড় বলতেছি, না হলে কিন্তু তোদের সবাইকে জবাই করে মেরে ফেলবো। পাখির খাঁচায় বন্ধ হয়েও কেমন বড় বড় কথা বলতেছে। সে দাঁড়িয়ে দেখতেছিস কি? মার শালিকে। এই, কেউ গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোরা কেউ বাঁচবি না। আমার বাবা ভাইকে হয়তো তোরা চিনিস না, তারা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু তোদের সবার খবর আছে। রাখ তোর বাপ ভাই, আগে নিজেরটা পারলে বাঁচা। তোরা এখনো দাঁড়িয়ে দেখছিস কি? মার শালিকে। শালিকে বুঝিয়ে দে, শহরটা তার বাপ ভাইয়ের না, আমাদেরও। অচেনা লোকটার কথা শুনে তার দলের লোকেরা সাফার পেটে মুখে ঘুষি মারতে লাগলো। দুটো লোক দুদিক দিয়ে সাফার দু হাত ধরে আছে, আর দুজন ইচ্ছে মতো সাফাকে মারতেছে। সাফা যদি আজকে মাতাল না হতো তাহলে এদের সবার খবর ছিল। সাফা মার খেতে খেতে নিচে হাঁটু গেড়ে বসে পড়লো। তখন অচেনা লোকটা সাফার চুল ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারলো। গাল মুখ ফুলে গেছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে সাফার। সেই সময় আমাদের গল্পের নায়ক তুরাগের আগমন। সবেমাত্র টিউশন শেষ করে বাসার পথ ধরেছে, এই নির্জন জায়গা দেখতেছে কিছু লোক একটা মেয়েকে ধরে মারছে। তখন তুরাগ সেখানে এগিয়ে গেল। এই আপনারা কারা? আর একটা মেয়েকে এভাবে মারতেছো কেন তোমরা? হঠাৎ কারো কথা শুনে সবাই চমকে গেল। তখন সবাই সাফাকে ছেড়ে দিয়ে তুরাগের দিকে তাকালো। এই ফাঁকে সাফা সেখান থেকে সরে গিয়ে বাইকের কাছে যেয়ে বোতল থেকে পানি নিয়ে চোখে মুখে দিল আর নিজের বন্দুকটা হাতে নিল। এই তুই কে রে? চিনিস আমাদেরকে? একদম মেরে পুঁতে ফেলে দেব। আমাদের কাজে বাধা দিবি না। আজকে তোর সাথে তুইও মরবি। বাঁচা মরা সব আল্লাহর হাতে। আমি বেঁচে থাকতে একটা মেয়েকে এভাবে মরতে দিতে পারি না। আজকে ওর সাথে তুইও মরবি। তাহলে তুই আমাদের হাতে মর। এই দেখছিস কি? মার শালাকে। সবাই যখন তুরাগকে মারতে গেল তখন তুরাগ আশেপাশে চোখ বোলাতে লাগলো। যখন সে একটা লাঠি পেল সেটা দিয়ে কয়েকটা লোককে মেরে ফেলে রাখলো। যদি নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, নয়তো এদের মতো তোর অবস্থাও হবে। তোকে না মেরে ফেলা পর্যন্ত এই মেয়েকে মারবো না। অচেনা লোকটা তখন বাকি লোকদেরকে নিয়ে তুরাগকে মারতে গেল। প্রথমে তুরাগ কয়েকজনকে মারলেও পরে যখন সবাই মিলে তুরাগকে আক্রমণ করলো তখন সে পেরে উঠলো না। তুরাগ রাস্তায় পড়ে গেল। তখন সবাই একসাথে তুরাগের শরীরে লাথি মারতে লাগলো। এতে করে তুরাগের অনেক জায়গায় লাগলো। ঠিক সেই সময় সাফা বন্দুক হাতে নিয়ে সে অচেনা লোক আর তার দলের লোকের উপর গুলি চালাতে লাগলো। অনেকে সেখান থেকে পালিয়ে গেলেও কিছু লোক সেখানে থাকলো। সাফার গুলি শেষ হলে তোরা তামাশা দেখছিস? মার শালিকে। এই দুটোকে একটাও জীবিত রাখতে পারবি না। আয় দেখবো তোদের গায়ে কত বল। আয়, আজকে তোদেরকে মেরে রেখে যাব আমি। দাঁড়া, আমি আসতেছি। আজকে তো শেষ দিন। অনেক বেড়ে গেছিস তুই আর তোর পরিবার। অচেনা লোকটার সাথে সাফার মারামারি লেগে গেল। তুরাগ উঠে আবার লাঠি নিয়ে বাকি লোকগুলোকে মারতে শুরু করে দিল। এক এক করে বাকি সব লোক পালিয়ে গেল। তখন সাফা সেখানে পড়ে থাকা একটা ছুরি দিয়ে এলো পাথারে অচেনা লোকটাকে কোপাতে লাগলো। হঠাৎ সাফার এমন ভয়ঙ্কর রূপ দেখে তুরাগ অনেকটা ভয় পেল। অচেনা লোকটা সেখানেই পড়ে মরে গেল। সাফা লোকটার মুখোশ খুলে দেখলো এ তো তাদেরই শত্রুর ছেলে, মানে খানের ব্যবসায়িক পার্টনার ও রাজনৈতিক নেতার ছেলে। এবার সাফা সব পরিষ্কার বুঝতে পারলো। সাফার চোখ এবার তুরাগের দিকে গেল। তুরাগ ভয়ে কাঁপতেছে আর কেমন ভয়ার্থ চেহারা নিয়ে সাফার দিকে তাকিয়ে আছে। সাফা এবার তুরাগের দিকে এগিয়ে আসলো। সাফার চেহারায় পোশাকে সেই অচেনা লোকের রক্তের দাগ। এই তোর নাম কি, আর তুই এইভাবে ভয়ে কাঁপতেছিস কেন? জি জি, আমার নাম তুরাগ। আরে তুই দেখি ভয় পেয়েছিস, তোর ভয়ের কোনো কারণ নেই। তুই আমার জীবন বাঁচিয়েছিস, তোর নামটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। যাবি মানে? একটু দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আমার জীবন বাঁচালি, বল তুই কি চাস? আমি আপনার জীবন বাঁচাই নাই, আপনার জীবন তো আল্লাহ বাঁচিয়েছে, আমি তো ওসিলা মাত্র। বা সুন্দর করে তো কথা বলতে পারিস দেখছি। আচ্ছা একটু দাঁড়া, আমি একজনকে ফোন করি। সাফা একটু সাইডে গিয়ে কবিরকে ফোন করে বাকি লোক নিয়ে সেখানে আসতে বলল। তুরাগের ভয় এখনো কাটেনি। বাবার এত সয় সম্পত্তি থাকতেও তুরাগ টিউশন করায়। তার বাবা মা ভাই বোন কত করে মানা করেছে কিন্তু তুরাগ তা শোনে নাই। এখন তার সামনে মহা বিপদে দাঁড়িয়ে আছে।
কিছু সময়ের মধ্যে একটা ছাদ খোলা গাড়িতে করে কবির আর বাকি লোকগুলো আসলো। এই যে আমাদের লোকগুলো পড়ে আছে, এদেরকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যাও। কিন্তু আপামনি এত সব হলো কি করে? আর এই লাশটা কার? আর বাকি লোকগুলো কে? কবির, আমি কিন্তু বেশি কথা আর প্রশ্ন করা পছন্দ করি না। দ্রুত এদেরকে নিয়ে হসপিটালের ব্যবস্থা করো, চিকিৎসার ব্যবস্থা করো। এই লাশ কার, বাকি লোকগুলোকে, সেটা সময় হলে বুঝতে পারবে তুমি। কবির সাফার রাগ দেখে দ্রুত তাদের লোকগুলোকে গাড়িতে তুলল। মাহির অবস্থা একেবারে খারাপ। এমন অবস্থা হলো কি করে সেটা বুঝতে পারতেছে না কবির। কবিরের ভয় করতেছে যদি একবার সাইদ বা সাজিদ জেনে যায় তাহলে তো কবিরের খবর আছে। কবিরের লোকগুলোকে নিয়ে সেখান থেকে হাসপাতাল চলে গেল। সাফা এবার নিজের হাত দিয়ে পুরো মুখের রক্ত মুছতে গেলে আরো বেশি করে পুরো মুখের রক্ত লেগে থাকলো। সাফা তুরাগের কাছে এগিয়ে আসলো। এই, তোর বাসা কোথায়? আর এত রাতে তুই এখানে কেন? আমার বাসা আরো দূরে। আমি এখানে সামনেই টিউশনি করাই। ও, তাহলে তুই গরিব? আচ্ছা বল, কত টাকা দিব তোকে? টাকা? কিসের টাকা দিবেন? আর আমি গরিব এ কথা আপনাকে কে বলল? ছোট লোকদের এই একটা সমস্যা, যখন সাহায্য করতে যাবে তখন নাটক করে তারা। এত নাটক না করে বল, কত টাকা পেলে খুশি হবি? আমি আবার কখন নাটক করলাম? আর ছোট লোক মানে কি সব বলতেছেন? আর কিসের টাকা দিবেন আপনি আমাকে? এই যে আমার জীবন বাঁচালি, তার টাকা দিব তোকে। বল, কত টাকা চাস তুই? কত টাকা হলে তোর গরিবি কাটবে? জীবন তো আমি বাঁচাই নাই, আল্লাহ বাঁচিয়েছে। আর কাউকে সাহায্য করে তার বিনিময়ে কোনো কিছু নেওয়ার মতো ছেলে আমি না। আরে রাগ করতেছিস কেন? বল, কত টাকা হলে তুই খুশি হবি? 25 লক্ষ, 50 লক্ষ, নাকি 1 কোটি? বল কত চাস, নাকি এর চেয়েও আরো বেশি লাগবে তোর? আপনাকে দেখে প্রথমে মনে করেছি আপনি অসহায় সাধারণ একটা মেয়ে, কিন্তু এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো বড়লোক বাবার বিগড়ে যাওয়া অহংকারী মেয়ে। এই ছোট লোকের বাচ্চা, আমার জীবন বাঁচিয়েছিস বলে মুখে যা আসবে তাই বলবি? তোর 7 জন্মের কপাল, তোকে আমি এতগুলো টাকা দিতে যাচ্ছি। নিজের চেহারা, নিজের পোশাক দেখেছিস ছোট লোক? মুখ সামলে কথা বলবেন আপনি। এবার কিন্তু অনেক বেশি বলে ফেলেছেন আপনি। কারো পোশাক দেখে মনে করবেন না যে সে গরিব ছোট লোক। তোর দেখি অনেক সাহস, আমার মুখের উপরে রাগ দেখিয়ে কথা বলিস। চিনিস আমাকে তুই? আমি সোহেল তালুকদারের মেয়ে সাফা তালুকদার। তোর কপাল ভালো, এত কথা বলার পরও এখনো এখানে ঠিকভাবে দাঁড়িয়ে আছিস। তুরাগে এবার সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেল। তুরাগ সাফার নাম কম বেশি সবার মুখে শুনেছে, আর সাফা কতটা খারাপ সেটাও শুনেছে। নিজের স্বার্থের জন্য অন্যকে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাবে না সাফা। তোদের মতো ছোট লোক আমাদের কারণে বেঁচে আছে। আমাদের সাহায্য ছাড়া তোদের মতো ছোট লোক চলতে পারে না। আর সেই তুই কিনা আমার মুখের কথা বলিস? আপনার সাথে আর কথা বলতে চাই না। আমি এবার বাসায় যেতে চাই। আপনার আমাকে টাকা দিতে হবে না। পারলে এসব পাপের কাজ ছেড়ে ভালো হয়ে যান। এই দাঁড়া দাঁড়া, আমি পাপ করি, আমি খারাপ, তাই না? তোর কথা আমার ভালো ঠেকলো না। মন তো চাচ্ছে তোকে এখানেই মেরে রেখে দেই। আমাকে যেতে দিন। যা সর, এরপর যদি আমার সামনে তোকে দেখি তাহলে তোর অবস্থা এর মতো হবে, বুঝলি? তুরাগ আর সেখানে না থেকে দ্রুত সেখান থেকে চলে গেল। সাফার প্রচুর রাগ হলো তুরাগের কথা শুনে। সে রাগ আবারও অচেনা লোকটার সুরের উপর ছুরি চালিয়ে মেটালো। সেখান থেকে সাফা বাইকে করে বাসায় ফিরে আসলো। বাসায় ঢুকে দেখে তার বাবা ভাই কিছু লোকের সাথে কথা বলতেছে। হঠাৎ তার বাবা ভাই সাফার শরীরের রক্ত দেখে ভয় পেয়ে গেল। সোফা থেকে উঠে সবাই সাফার কাছে এগিয়ে গেল। আমার প্রিন্সেসের শরীরে রক্ত কেন? কে তোমাকে রক্ত বের করেছে? আর তার নামটা একবার বলো আমাকে। খানের ব্যবসায়িক পার্টনার, আমাদের শত্রু, ওই নেতার ছেলে এমন করেছে। সাইব, সাজিদ, অস্ত্র হাতে নিয়ে চল। আজকে ওই নেতা ছেলে লাশ ফেলে চলে আসবো। তোমাদের আর কষ্ট করতে হবে না ড্যাডি। আমি ওই ব্যাটাকে একেবারে উপরে পাঠিয়ে দিয়েছি। ওই ব্যাটার রক্ত আমার শরীরে লেগে আছে। তোর সাথে ওদের কোনো শত্রুতা নেই তাহলে? আজকে যে খানের কাছে চাঁদা নিয়েছি, খানকে ল্যাংটা করেছি। হতে পারে খান তাদেরকে জানিয়েছে আর আমার উপর আক্রমণ করেছে তারা। কবির, তাহলে কি করেছিলি? আর মাহিবা তোর সাথে থেকে কিছু করলো না কেন?
আজকে তো কবির আর মাহিকে আগে মেরে ফেলবো আমি। ও ড্যাডি কুল ডাউন প্লিজ। কবিরকে আমি বাসায় যেতে বলি, আর মাহির সাথে ছিল ওরা প্রথমে মাহিকে মেরে রাখে, পরে বাকি লোকগুলোকে। তারপর ওরা আমাকে আক্রমণ করে, আর সেই সময় তুরাগ নামে একটা ছেলে এসে বাঁচায়। যাক, তাহলে তোমার কিছু হয় নাই। ওই ছেলে কোথায়, নিয়ে আসো, আমি তাকে বকশিস দেব। ড্যাড, ছেলেটার অনেক দিমাগ, আমাকে না করেছে বুঝলে। ওর কথা বাদ দাও, কিসের আলাপ করতেছো তোমরা? এবারে এই আসন থেকে আমি এমপি পদে দাঁড়াবো, তার আলোচনা করছি। এবার এমপি হতে পারলে যত নেতা যত মোস্তান আছে সবগুলোকে সাইজ করব। আর যারা আমার সন্তানদের কথা শুনবে না তাদেরকে সোজা কবরে পাঠিয়ে দেব। তাহলে তো আমাদের এখান থেকে মাঠে নামতে হয়। আমার প্রিন্সেসকে এসব নিয়ে ভাবতে হবে না, তোমার যা মন চায় করবে, বাকি সব সামলে নিব। এবার যাও, গরম জল দিয়ে সুগন্ধি সাবান মেখে গোসল করে এসে এসব রক্ত ধুয়ে ফেলো। আচ্ছা ড্যাডি, আমি গেলাম, খুব টায়ার্ড লাগতেছে। এই তোমরা দুই ভাই সব শোনার পর কি বসে থাকবে? খান আর ওই নেতার বড় সাহস বেড়ে গেছে। ওদের কত বড় সাহস আমার কলেজার প্রিন্সেসকে মারতে চায়। ওদেরকে এই রাতের মধ্যে একটা শিক্ষা দিতে হবে, তারপর বাসায় ফিরবে। আর যেন কোনোদিন আমার প্রিন্সেসের দিকে চোখ তুলে তাকাতে না পারি। সোহেলের কথা মতো তার দুই ছেলে সাইফ আর সাজিদ নেতার বাসার উদ্দেশ্যে চলে গেল। তুরাগ কোন রকম দ্রুত পায়ে হেঁটে বাসায় চলে আসে। বাসায় এসে তার মায়ের সামনে পড়ে। তুরাগের চেহারা আর শরীরে মাটি দেখে তুরাগের মা রুকসানা খানম ভয় পেয়ে যায়। সেখানে তখন তুরাগের বাবা ভাই বোন সবাই ছিল। তুরাগের এমন অবস্থা দেখে তুরাগের বাবা মা মালিক চৌধুরী রেগে যান। আসলে আব্বু, রাস্তায় একটা মেয়েকে কিছু গুন্ডা আক্রমণ করেছিল, তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়ে গেছে। তোকে আর কথা বলতে হবে না, এবার চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে নে। আব্বু, ওসব বড় লোকই আমার ভালো লাগে না। আমি নিজেরটা নিজেই করতে চাই, আগে নিজেই প্রতিষ্ঠিত হতে চাই। যদি না পারি তখন না হয় তোমারগুলো ভোগ করব। আব্বু, এমন কোনো কাজ করতেছি না যে তোমার সম্মান নষ্ট হবে। আমার যতটুকু আছে, যেটুকু সামর্থ্য আছে, সেটা দিয়ে মানুষকে সাহায্য করে যাব। হলাম না হয় আনকালচার গেও, কিন্তু তোমার সম্মান নষ্ট হোক এমন তো কোনো কাজ করি না আমি। তুরাগ আর কোনো কিছু না বলে খেতে লাগলো। এইগুলো কথা প্রায় তুরাগের মা বাবা তুরাগকে বলতেই থাকে। তুরাগ ওসব কানে নেয় না। তুরাগের কাজ হলো নিজেকে প্রতিষ্ঠিত করা আর অসহায় মানুষকে সাহায্য করা। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সেদিন ভার্সিটির ক্লাস শেষ করে তুরাগ পাশে ফিরতেছিল। হঠাৎ দেখে একটা বাদাম বিক্রেতা রাস্তা থেকে বাদাম তুলতেছে আর কান্না করতেছে। মনে হয় কেউ বাদামটা ফেলে দিয়েছে। তুরাগ বাদামওয়ালার কাছে গিয়ে গেল। তুরাগও তাকে সাহায্য করতে লাগলো। তুরাগ তাকে যখন জিজ্ঞেস করলো তখন সে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাদামওয়ালার আঙুল অনুসরণ করে দেখলো সেদিন রাতের সেই অহংকারী গন্ডি মেয়েটা। তুরাগ দেখলো তারা খুব হাসাহাসি করতেছে। তুরাগ তাদের কাছে এগিয়ে গেল। সাফা ও তুরাগকে দেখে চিনে ফেলেছে। আগে জানতাম আপনি একটা গুন্ডি, কিন্তু আজকে দেখলাম আপনি একটা অহংকারী। এই, তুই চিনিস আমাকে? ওই ছোট লোকটার হয়ে সাফাই গাইতে এসেছিস? বেশি কথা না বলে এখান থেকে চলে যা। চলে তো যাবই, কিন্তু তার আগে ওই বাদামওয়ালার ক্ষতিপূরণ দিতে হবে। তোর দেখি সাহস কম না? এই শহরে যারাই ব্যবসা করবে থাকবে তাদের সবাইকে আমাকে টাকা দিয়েই চলতে হবে। কেন, আপনি কি ভিখারি নাকি? সাফা এবার বাইক থেকে নেমে তুরাগের কলার চেপে ধরল। তুরাগ ও সাফার হাত জোরে ছাড়িয়ে নিল। এতে করে সাফার রাগ অনেক হলো। সাফার লোকগুলো তুরাগকে ঘিরে ধরলো। তোর মরণের পাখা গজিয়েছে। তোকে সেদিন ভালো মনে করেছিলাম, কিন্তু তুই দেখি তার চেয়ে খারাপ। মরণ কখন হবে কেউ জানে না। আমি ভালো না মন্দ সেটা আপনার মতো অহংকারী গুন্ডিমের কাছ থেকে শুনতে চাই না। আপনি ওনার ক্ষতিপূরণ দিবেন কিনা? যদি না দেই তুই কি করবি? তুরাগ আর কোনো কিছু না বলে জোর করে সাফার জ্যাকেটের পকেট থেকে টাকা বের করে বাদামওয়ালাকে দিল। সাফার লোকেরা সাথে সাথে তুরাগকে ধরে সাফার কাছে নিয়ে আসলো। সাফাও ঠাস করে তুরাগের গায়ে হাত তুলতে লাগলো। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস? তুই আমার শরীরে হাত দিস, আমার কাছ থেকে টাকা নিয়ে ওই ছোট লোককে দিস? আমাকে মেরেও কোনো লাভ নেই। আপনার মতো মানুষকে এভাবে শায়েস্তা হয়?
যাতে কখনো কারো ক্ষতি করার সাহস না পায়। সাহসের দেখেছিস কি? এবার দেখ মার কাকে বলে। সাফা আর তার লোকেরা যখন তুরাগকে মারতে যাবে ঠিক সেই সময় পুলিশের গাড়ি আসলো। সাফা আর ঝামেলা বাড়াতে চায় না বলেই সেখান থেকে সে চলে গেল। বাদামওয়ালা গিয়ে তুরাগকে ধরলো। তুরাগ তাকে বলল তার সমস্যা নেই, সে ঠিক আছে। কোন রকম পকেট থেকে রুমাল বের করে পুরো মুখ মুছলো। সাফা আরেক জায়গায় গেল। সাফার খুব রাগ হচ্ছে। তুরাগের সাহস হয় কি করে আজকে সাফার সাথে এমন করার? আজকে যদি ওই পুলিশগুলো না আসতো তাহলে তুরাগের খবর ছিল। সাফা আপু, একটু ঠান্ডা হও। আমরা বুঝতে পারতেছি খুব রাগ হয়েছো। ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমার শরীরে হাত দেয় আর আমার টাকা নিয়ে আরেক ছোট লোককে দেয়। শালার পুলিশগুলো যে আসার সময় পেলো না, না হলে আজকে ওই বেটার খবর করে ছেড়ে দিতাম আমরা। এরপর একবার হাতে পাই ওই তুরাগের বাচ্চা তুরাগের খবর আছে। আপু, এখন একটু ঠান্ডা হও তুমি। কবির সিগারেট বের করো, মাথা কাজ করতেছে না আমার। কবির সাফাকে একটা সিগারেট বের করে দিল আর মাহি সেই সিগারেটে আগুন চালিয়ে দিল। সিগারেটে একটার পর একটা টান দিতে লাগলো সাফা, তবুও সাফার রাগ কমতেছে না। এই প্রথম কেউ সাফার কাছ থেকে জোর করে টাকা নিল। যেখানে সাফা সবার কাছ থেকে টাকা আদায় করে সেখানে আজকে সাফা টাকা বের করেছে। আপামনি থাকবেন নাকি যাবেন? আমার ভালো লাগতেছে না, বাসায় যাব। আর শোনো, এই কথা যেন কেউ না জানে। ওসব টেনশন করতে হবে না আপু, বাকি সব কিছু সামলে নিব আমরা। সাফা বাইক চালু করে খুব জোরে বাসায় চলে গেল। রুমে গিয়ে ভালো করে শাওয়ার নিল সাফা। তুরাগ বাসায় ঢুকে প্রতিদিনের মতো আজকেও তার বাবার চোখে ধরা পড়ে গেল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো। কিছু সময় পর তুরাগের বড় ভাই আর ছোট বোন তার রুমে গেল। তুরাগের ছোট বোন তুরাগের হালকা কেটে যাওয়া জায়গায় সাবলন তুলা দিয়ে লাগিয়ে দিল। তারপর তুরাগকে খাবার দিল এবং পেন কিলার ট্যাবলেট দিল। তুরাগের বড় ভাই আর ছোট বোন তুরাগকে খুব করে বোঝালো, এভাবে অপরের বিপদে পাশে দাঁড়িয়ে নিজের যেন বিপদ ডেকে না আনে। তুরাগের ছোট বোন তুরাগকে অনেক ভালোবাসে। তুরাগের এমন সাহসিকতার জন্য তার বোন খুব গর্বিত। আরো অনেকদিন এইভাবে কেটে গেল। আজকে একটা বড় বাজারে চাঁদা তোলার কথা আছে সাফার, তাই সে তার দলবল নিয়ে সেই বাজারে চলে গেল। সেই বাজারে অবশ্য তুরাগ, ওর বোন আর মা এসেছে কিছু বাজার করার জন্য। তুরাগকে অবশ্য তার মা ফোন করে আসতে বলেছিল। সাফা বাজারের ভেতর তার বাইক আর লোকগুলো নিয়ে ঢুকে গেল। সবাই সাফাকে দেখিয়ে ভয় পেয়ে গেল, কারণ সাফা আর তার লোকের কাছে অস্ত্র আছে। মাহি, কবির, আমি এখানে বসে আছি, সবার কাছ থেকে চাঁদার টাকা নিয়ে আয়। আপামনি সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি এখানে নিশ্চিন্তে বসে থাকুন। এরপর কবির মাহির সাথে কিছু লোক নিয়ে চাঁদা তুলতে গেল। বাকি লোক মাহির কাছে রেখে গেল। তুরাগের চোখের সামনে সাফার লোকগুলো সেই সব দোকান থেকে চাঁদা তোলা শুরু করলো। তুরাগের রাগ উঠে গেল। তুরাগ বাধা দিতে যেতে চাইলে তুরাগের মা তুরাগকে আটকালো। আম্মু, আমাকে ছেড়ে দাও। দেখতেছো না কি রকম অবৈধ কাজ করতেছে ওরা? সকল দোকানদার তো ইজারাদারদেরকে টাকা দেয়, তাহলে এরা কেন চাঁদা তুলবে? চাঁদা তো তুমি দিতেছ না, যারা চাঁদার টাকা দিতেছে তারা কথা বলে না তুমি কেন আগ বাড়িয়ে ঝামেলায় জড়াতে যাচ্ছ? তাই বলে চোখের সামনে অন্যায় হবে আর তা আমি চেয়ে চেয়ে দেখবো আম্মু? বাজার হাজার মানুষ যখন চেয়ে চেয়ে দেখতেছে তখন তোমার দেখতে সমস্যা কোথায়? আমি মানা করেছি, মানে যাবে না। মায়ের কথার আর অবাধ্য হতে পারলো না তুরাগ। চেয়ে চেয়ে দেখা ছাড়া তুরাগের কোনো কিছুই করার নেই। এমন সময় একজন বয়স্ক লোককে টেনে হিস্ট্রে নিয়ে আসলো সাফার কাছে কবির। ওই বয়স্ক লোক গ্রাম থেকে কিছু সবজি ট্রাক বোঝাই করে এসেছে বিক্রি করার জন্য। তিনি জানেন না এখানে দোকান করতে গেলে কিংবা কোনো কিছু বিক্রি করতে হলে চাঁদা দিতে হয়। সেই চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাকে টেনে হিস্ট্রে নিয়ে আসে। কি হয়েছে? এই বুড়া বেটাকে ধরে আনলি কেন? আর চাঁদা তোলা কি শেষ? না, আপনি এই বেটা নাকি চাঁদা দিবে না, আবার আমাদের মুখে মুখে কথা বলে হুমকি দেয়। আর এই বেটার বয়স তো কম হয় নাই, তোর কি জ্ঞান কম? এই সাফা তালুকদারকে চাঁদার টাকা দিতে চাস না আর তার লোকের সাথে তর্ক করিস? এই চেয়ে কি দেখিস? মার বেটাকে। তখন সবাই মিলে সেই বয়স্ক লোককে আঘাত করতে লাগলো। উপস্থিত সবাই তার চেয়ে চেয়ে দেখতে লাগলো।
তুরাগ যেই না এগিয়ে যাবে অমনি তার মা তার হাত শক্ত করে ধরে ফেলল। আম্মু যেতে দাও, দেখতেছো না কেমন করে লোকটাকে মারতেছে? যাওয়া হবে না। না, তোমার যাওয়া লাগবে না। তাতে তোমার কি? তোমার হাতে কি অস্ত্র আছে তাদের সাথে লড়াই করার মতো? নাকি লোকটা তোমার কোনো আত্মীয় হয়? কোনো লোক কি কথা বলতেছে? তাহলে তুমি কেন এত ছটফট করতেছো? আম্মু অস্ত্র নেই, মুক্ত আছে। আম্মু ওই লোকটার জায়গায় আমার আব্বু হলে কি চুপ করে থাকতে পারতাম? আম্মু ভালো করেই জানো অন্যায় করি না, আর অন্যায় আমার সহ্য হয় না। রুকসানা খানম ছেলের হাত এবার তুরাগ অবাক হয়ে তার মায়ের দিকে তাকালো। রুকসানা বেগম চোখের ইশারায় ছেলেকে যেতে বলল। চাঁদা তোলা শেষ হলে সাফা তার দল নিয়ে সেখান থেকে হাসতে হাসতে চলে গেল। তুরাগ দৌড়ে সেখানে গেল। তারপর তুরাগ সেই বয়স্ক লোকটাকে ধরে তুলল। ইস, কিভাবে মেরেছে লোকটাকে সাফা! সবাই তখন আফসোস করতেছে। এখন আপনাদের আফসোস হচ্ছে তাই না? ধিক্কার জানাই আপনাদেরকে। আপনারা কি মানুষ? আপনাদের কি বিবেক নাই? এই বয়স্ক চাচার জায়গায় যদি আপনারা থাকতেন তখন কি করতেন? এখন দয়া দেখাচ্ছেন আপনারা, তাই না? আপনারা তো ইজারাদারদেরকে টাকা দেন, তাহলে নতুন করে চাঁদা দিবেন কেন? যতই অস্ত্র থাকুক আপনারা সবাই মিলে যদি এক হতেন তাহলে দেখতেন সুরসুর করে পালিয়ে যেত তারা। আজ আপনারা চুপ করে আছেন বলে আপনাদের সবার উপর ওই মেয়ে জুলুম করতে সাহস পায়, মরণের ভয় করেন। তাই আজ বা কালকে তো মরতে হবে। কোনো জীবন দুনিয়ায় চিরস্থায়ী নয়। আগে প্রতিবাদ করা শিখুন, দেখবেন যত বড় ক্ষমতাধর লোক হোক না কেন পালানোর জায়গা পাবে না। তুরাগ আরো কিছু লোকের সাহায্যে সেই বয়স্ক লোকটাকে একটা রিকশায় তুলে একটা পাশের ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। লোকটাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তুরাগ বাসায় চলে আসলো। বাসায় এসে আজও তার বাবার মুখোমুখি হলো। তুরাগ বয়স্ক লোকটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। বয়স্ক লোকটার কাছ থেকে তার পরিবারের নাম্বার নিয়ে ফোন করে জানিয়ে দেয়। কিছু লোককে তার সাথে থাকতে বলে সেখান থেকে তুরাগ চলে আসে। বাসায় এসে আজকেও তার বাবার সামনে পড়লো তুরাগ। আজকে একটু কিরকম ভাবে তাকিয়ে আছে। মনে হয় তুরাগ আজকে খুব বড় অন্যায় করেছে। সব বুঝি আব্বু, আমাকে বোঝাতে হবে না। আজকের ওই লোকটাকে দেখে বড্ড মায়া হয়েছে আমার। আব্বু তুমি জানো না মেয়েটা একটা ছেলেকে মেরে ফেলেছে? মানে পুলিশ কেন বাহিরে দাঁড়িয়ে থাকবে? আব্বু আমি পুলিশকে সব বলে দিব। সব কিছু আমার চোখের সামনে ঘটেছে। কী সব বলো আম্মু তুমি? আম্মু ওই অসহায় মেয়েটির চেহারা বারবার চোখের সামনে ভাসতেছে। আম্মু ছেলেটাকে কি নির্মমভাবে তারা মারলো, সব আমার চোখের সামনে হলো। আম্মু চাইলেও আমি বাঁচাতে পারলাম না। তুরাগ রাগ করে মন খারাপ করে তার রুমে গেল। হ্যাঁ, এটা ঠিক, তুরাগের বাবা রুখে দাঁড়াতে পারে, কিন্তু সোহেল তালুকদারের সাথে লড়াই করার শক্তি আর বুদ্ধি তার কাছে নাই। আর সবচেয়ে বড় কথা, সোহেল তালুকদারকে সবাই ভয় করে চলে। সে যত বড় নেতা হোক না কেন। সাফা বাসায় ঢুকে তার বাবাকে টাকাগুলো দিল। সেই সময় সাফা তাদের বাসায় কিছু অপরিচিত লোক দেখতে পেল। ড্যাডি, এনারা কারা আর আমাদের বাসায় কেন? এনারা চিটাগাং থেকে এসেছে। এনার মেয়ে নাকি একটা ছেলের সাথে পালিয়ে আমাদের শহরে এসেছে, তাই এনারা আমাদের কাছে এসেছে তার মেয়েকে উদ্ধার করে নেয়ার জন্য। এই শহরে আছে উনি যখন জানে, তখন আমাদের কাছে কেন এসেছে উনি? উনি নিজেই তো ওনার মেয়েকে নিয়ে চলে যেতে পারে। আহা, আমার প্রিন্সেস দেখি রাগ করছে। শোন, ইনি গিয়েছিল আনতে, কিন্তু তার মেয়ে আসবে না। তাছাড়া যখন আনতে গেছে তখন তার মেয়ে লোক জড়ো করে তাকে তাড়িয়ে দিয়েছে। ইনি যতই ওনার মেয়েকে নিয়ে যাক না কেন, ওনার মেয়ে ততবারই ওই ছেলের কাছে পালিয়ে যাবে। এনার মেয়ে নাকি সেই ছেলেকে ভালোবাসে, আবার বিয়েও করেছে। সেটাও না হয় বুঝলাম, কিন্তু উনি আমাদের কাছে চাই কি? কে আর চাইবে? ওনার মেয়েকে চায়। তার বিনিময়ে আমাদেরকে উনি 2 কোটি টাকা দিবে। আর আরও একটা কাজ করতে হবে। আবার নতুন করে কি কাজ করতে হবে? খালি ওনার মেয়েকে ফেরত দিলে হবে না, সাথে ওই ছেলেকে দুনিয়া থেকে পার করে দিতে হবে। বুঝেছি। মাহিকে মেয়েটা আর ছেলেটার ফটো দিয়ে দাও। না না না, এসব কাজ তো তোমার করতে হবে না। সাইব অথবা সাজিদ এই কাজ করবে। ওহো ড্যাডি,
তোমার পরে সব কিছু দেখাশোনা কে করবে? আমি করব। তোমার পরে সবকিছুর মালিক কে হবে? আমি হব। তোমার ওই দুই ছেলেকে আমার মতো সব কাজ করতে পারে? না, তারপরেও তোমার তাদের হিসাব এক না তো। তোমরা 3 ভাই বোন আমার সব কিছু দেখবে, একা তুমি কেন? আর তোমার বড় বোন, তার হিসাবও না হয় বাদ দিলাম। দ্যাট, তোমার সাথে আমার তুলনা চলে না। এসব পরের হিসাব পরে করে নিব। এখন বলো, কাজ কবে করে দিতে হবে? আজকের মধ্যে কাজ করতে হবে, আর কালকে ওনারা ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে। রাতের মধ্যে সব কাজ হয়ে যাবে। আপনি এখন আসতে পারেন। সাফার কথা মতো লোকগুলো চলে গেল। সাফা তার বাবার সাথে আরো কিছুক্ষণ কথা বলল। আসল কথাগুলো হলো, তার বাবার কর্তব্য মসনদে সাফা বসবে। এখন থেকে সব বড় বড় কাজ সব সাফাই করবে, আর সাফার নামে যাতে কোনো পুলিশ কেস না হয় সেই জন্য তার দুলাভাইকে জানাতে হবে। সোহেল তালুকদার অনেক ভেবেচিন্তে রাজি হলো। রাতে টিউশন শেষ করে তুরাগ বাসায় ফিরতেছিল। ঠিক সেই সময় দেখে সাফা আর তার লোকেরা একটা মেয়েকে ধরে রেখেছে আর একটা ছেলেকে মারতেছে। তা দেখে তুরাগ দ্রুত তাদের কাছে এগিয়ে গেল। যে না তুরাগ বাধা দিতে যাবে, অমনি তুরাগকেও বন্দি করে রাখলো। আমি বুঝি না, যেখানেই আমি যাই সেখানেই তোকে যেতে হবে, নাকি তোর মরণের পাখা গজিয়েছে রে? আপু, একে আমরা দেখতেছি, তুমি ওই দিকটা ঠিক করে নাও। মাহি হকস্টিক দিয়ে তুরাগের হাতে পায়ে মারতে লাগলো। পরিস্থিতি বেগতিক দেখে তুরাগের মুখে রুমাল গুঁজে দিয়ে টেপ মেরে দিল। তুরাগের দুহাত দুদিক দিয়ে টেনে ধরেছে দুজন। সাফা তখনও ছেলেটাকে মারতেছে। বারবার মেয়েটা সাফার পা জড়িয়ে ধরতেছে। এই মেয়ে, তোর বাবা আমাদেরকে টাকা দিয়েছে তোকে যাতে তোর বাবার কাছে ফেরত দেই। আপামনি, এত সময় নষ্ট করতেছেন কেন? যা করার দ্রুত করুন, অন্য কাজে যেতে হবে আমাদেরকে। এই যে এত কথা বলো কেন? চুপ করো তুমি, বেয়াদব মেয়ে। বাবা মা কষ্ট করে মানুষ করে বড় করেছে, তাদের সম্মান নষ্ট করে অন্য ছেলের সাথে পালিয়ে যাও। আপামনি, এত সময় নষ্ট করতেছেন কেন বলেন তো? কবির গিয়ে সেই ছেলেটাকে ধূপধাপ লাথি মারলো বুকের মধ্যে। মেয়েটা বারবার সাফার আর কবিরের পা জড়িয়ে ধরে ছেলেটার জীবন ভিক্ষা চাচ্ছে, কিন্তু বারবার মেয়েটাকে সরিয়ে দিতেছে তারা। অসহায় ভাবে সবকিছু চেয়ে দেখতেছে। তুরাগ চাইলেও কোনো কিছু করতে পারতেছে না। চোখের সামনে ছেলেটা মার খাচ্ছে, কি নিষ্ঠুর ভাবে ছেলেটাকে মারতেছে সবাই। একসময় কবির বন্দুক দিয়ে ছেলেটার মাথায় গুলি মারে, সাথে সাথে সেখানে ধপাস করে পড়ে যায়। মেয়েটা দৌড়ে ছেলেটার কাছে যায়, গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, কিছুই হবে না তোমার। মাহি এবার তুরাগকে ছেড়ে দিয়ে সাফার কাছে আসে। মাহি, মেয়েটাকে একটু নিয়ে আসো তো, এবার ওর বাবার কাছে ওকে দিয়ে আসি। মাহি গিয়ে ছেলেটার কাছ থেকে মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিল। মেয়েটাকে টেনে ধরে নিয়ে আসলো সাফার কাছে। মেয়েটা এবার রাতের অন্ধকারে সাফার দিকে অসহায় ভাবে তাকালো। সাফা অবাক হয়ে গেল মেয়েটার তাকানো দেখে। মেয়েটা এবার সাফার একটা হাত পেটের উপর রাখলো। সাফা কোনো কিছু বলতে যাবে তার আগেই কবির মেয়েটার শরীরে ইনজেকশন পুশ করে দিল। সাথে সাথে মেয়েটা সেখানেই চোখ বন্ধ করে ফেলল। আমার দিকে তাকিয়ে কিছুই দেখার নেই আপামনি। আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ করা শেষ, এবার চলেন। হ্যাঁ, ঠিক বলেছে কবির, এবার চলো সাফা আপু, যাওয়া যাক। টাকা দিয়েছে, কাজ করছি, এত উপন্যাস শোনার কোনো প্রয়োজন নেই আমাদের। কবির, ওই শালাকে কয়েকটা দিয়ায়। মাহির কথা মতো কবির গিয়ে হকস্টিক দিয়ে তুরাগকে আরো কিছুক্ষণ মারলো। শেষে তুরাগের মাথায় একটা বাড়ি দিল আর সাথে সাথে তুরাগ জ্ঞান হারিয়ে ফেলল। যখন চোখ খুললো তুরাগ, তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। চোখ মেলে তাকিয়ে দেখে তার পাশে তার মা বোন ভাই সবাই আছে। একটু ভালো করে খেয়াল করে দেখলো তার মাথার নাড়াতে পারতেছে না। সাথে সাথে তুরাগের সেই রাতের ভয়ানক ঘটনা চোখে ভেসে উঠল। তুরাগ তখন ছটফট করতে লাগলো। আব্বু, তুমি জানো না মেয়েটা একটা ছেলেকে মেরে ফেলেছে? মানে পুলিশ কেন বাহিরে দাঁড়িয়ে থাকবে? আব্বু, আমি পুলিশকে সব বলে দিব। সব কিছু আমার চোখের সামনে ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, সব বলে দে, আর আমাদের পুরো পরিবারকে মৃত্যুর মুখে দে। কি সব বলো আম্মু তুমি?
এখন আমরা তোমাকে যা বলতে শিখাবো তুমি পুলিশকে তাই বলবে। আম্মু, ওই অসহায় মেয়েটির চেহারা বারবার চোখের সামনে ভাসতেছে। আম্মু, ছেলেটাকে কি নির্মমভাবে তারা মারলো, সব আমার চোখের সামনে হলো। আম্মু, চাইলেও আমি বাঁচাতে পারলাম না।